চায়ের কাপে চুমুক দিতে দিতে নন্দীবাবুর দিকে আর চোখে তাকালেন নকুল বটব্যাল। কাপটা নামিয়ে রেখে বললেন, সেটা ঠিকই বলেছেন মশাই, ভট্টাচার্য মশাইয়ের তলপাওয়া ভার। ওনাকে নিয়ে আমারও একটা অভিজ্ঞতা আছে, শুনুন তাহলে। সময়টা জ্যৈষ্ঠের শেষ, গরমে হাঁসফাঁস অবস্থা। দাওয়ায় বসে বসে গড়গড়া টানছি। এমন সময় মজলন্দপুরের খগেন মাল এসে হাজির। হাত জোর করে বসলো। ওর হাবভাব দেখেই বুঝলাম কিছু একটা ঘটেছে। বললাম, কিরে খগেন, খবর কি? খগেন একগাল হেসে বলল, খবর খুব ভালো পণ্ডিত মশাই। এরপর একটু কাছে এসে নিচু গলায় বলল, ভালো একটা মরা এসেছে, কালকে রাতে বানের সঙ্গে এসেছে, একদম টাটকা। আজই রাতে চলুন তাহলে, তিথি নক্ষত্র ভালোই আছে। বললাম, ঠিক আছে, তুই ব্যবস্থা কর। আর হ্যাঁ, তোদের গায়ে এক ছোকরা এসেছে না, শুনেছি খুব সাহসী। ওকে একবার বলে দেখিস, যদি উত্তর সাধক হয়, বাইরের লোক কোনো গোলমাল হলে সামলে নেওয়া যাবে। সম্মতিসূচক মাথা নেড়ে উঠে পড়ল খগেন। যাবার সময় ওকে খান পাঁচেক টাকা দিলাম। টাকাগুলো ট্যাকে গুজে ঢিপ করে একটা প্রণাম করলো। তারপর যেমন এসেছিল তেমনই দুটো পায়ে বেরিয়ে গেল। বলে রাখা ভালো, খগেন ছিল আমার ডান হাত। শ্মশানের ক্রিয়া করতে গেলে বা অন্য কোনো কাজেও আমার সঙ্গে যেত। খুব সাহসী আর ভালো মনের বলে যে কোনো কাজেই ওকে সঙ্গে রাখতাম। কিন্তু উত্তর সাধকের যোগ্যতাও নেই। উত্তর সাধক হতে গেলে যে যে গুণের দরকার তা ওই নতুন আসা ছোকরাটার মধ্যে দেখেছি। মজলন্দপুরে আমার কয়েকজন শিষ্য আছে, তাদেরই একজন অনুরোধ করেছিল যাবার। ওর বৌমা বাচ্চা হতে বাপের বাড়ি যাবে, যাওয়ার আগে আমার আশীর্বাদ নিতে চাইছে। সকাল সকালই বেরিয়ে পড়লাম। মজলন্দপুর গেলে একসঙ্গে দুটো কাজ হবে, শিষ্যর বৌমাকে আশীর্বাদও হবে, আর ওই গ্রামে কিছু ধানি জমি আছে, ধুলোতে বীজ ফেলার কথা, সেটাও দেখে আসা হবে। প্রথমে গেলাম জমি দেখতে। বেশ ভালো করে চাষ দিয়ে বীজ ফেলেছে, কিন্তু আকাশে যা মেঘ, তাতে বীজ ভেসে না যায়। জমি দেখে ফেরার পথেই ছেলেটাকে দেখলাম। ধুতির ওপর একটা সাদা জামা, জামার ফাঁক দিয়ে পইতে উকিয়ে দিচ্ছে, বেশ সুলক্ষণ। একটু এগিয়ে আসতেই খগেনের সঙ্গে দেখা। খগেনকে জিজ্ঞাসা করতেই ও বলল, খুব ভালো ছেলে পণ্ডিত মশাই, নরেন্দ্রপুরে মাস্টারি করতো, না পোষাতেই ছেড়ে ছুড়ে এখানে এসে কাজের খোঁজ করছে। নন্দীবাবুদের সেরেস্তায় কাজের চেষ্টা চলছে। তা সে ছেলে এলো। খগেন ওকে সব কথা বলেনি, শুধু বলেছে যে পণ্ডিত মশাই দেখা করতে চায়। এক কথাতেই চলে এসেছে। আমি মনে মনে ভাবছি যে কি করে কথাটা বলবো। একটা অচেনা ছেলেকে সৌজন্য সাক্ষাতের জন্য ডেকে বলা যায় না যে সব সাধনার জন্যে উত্তর সাধকের প্রয়োজনে তোমাকে দরকার। এটা আমার পক্ষে অসম্ভব, কিন্তু বলতে তো হবেই। ছেলেটাই আমার সংকটের সমাধান করলো। কাঁধের ব্যাগখানা নামিয়ে রেখে বলল, তাড়াতাড়ি করুন, সন্ধে হতে বাকি নেই, সব কিছু বিধিবিধান করতে অনেক রাত হয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, বিধিবিধান? হ্যাঁ, মৃতদেহ স্নান করানো, অগুরু চন্দন মাখানো, শ্মশানকালীর পুজো, শিবাবলি, এই সব আর কি। আমি থ হয়ে গেলাম। এত কম বয়সী ছেলে এত কিছু জানে? সে না হয় জানতে পারে, কিন্তু আমি যে ওকে সব সাধনার উত্তর সাধক হওয়ার জন্য ডেকেছি সেটা তো ওর জানার কথা নয়। খগেন তো বলেনি। খগেন এসে দাঁড়ালো। পণ্ডিত মশাই চলুন, সব রেডি। খগেনকে আড়ালে ডেকে বললাম, এই সব সাধনার ব্যাপারে আমি আর তুই ছাড়া কেউ জানে? ওই ছেলেটা? না তো পণ্ডিত মশাই। ঠিক আছে, চলো। শ্মশানে গিয়ে পৌঁছাতেই অন্ধকার নেমে এলো। একটা ভালো জায়গা দেখে পরিষ্কার করতে বললাম। ততক্ষণে আমি আর ছেলেটা মিলে সবটাকে নিয়ে চললাম নদীর দিকে স্নান করাতে। নদীর ঘাটে মৃতদেহটার কাপড়ের বাঁধন খুললাম। মশালের আলোয় দেহটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। বছর 50-এর মতো বয়স হবে। রুগ্ন দেহ, মুখে দিন সাতেকের দাড়ি, গলায় একটা কালচে দাগ, গলায় দড়ি দিয়ে মরেছে। এসব তন্ত্র সাধনায় একেবারে উপযুক্ত। স্নান করানোর পর সাধনস্থলে নিয়ে গেলাম দেহটাকে। খগেনকে বললাম,
তুমি শ্মশানের বাইরে অপেক্ষা করো, কাজ হয়ে গেলে ব্রহ্ম মুহূর্তের আগে চলে আসবে। দূরে অপেক্ষা করবে, আমি ডেকে নেব। খগেন চলে যেতেই ছেলেটির দেহ বন্ধন করে দিলাম। বললাম, কিছু দূরে অপেক্ষা করো, দূর হতে আমার ওপর লক্ষ্য রাখবে। আমার কোনো বিপদ উপস্থিত হলেই এসে উপস্থিত হবে এখানে। তোমার কাজ আমাকে রক্ষা করা। ছেলেটি চলে যেতেই কাজ শুরু করলাম। যন্তম একে তার ওপর গুরু, গণেশ, বটুক, যাগিনী, মাতৃকা এদের পুজো করলাম। তারপর শুরু করলাম সাধনস্থলের উপস্থিত দেবতা, রাক্ষস, পিশাচ, উপদেবী, যক্ষ, গন্ধর্ব, ডাকিনী, হাকিনী, শাকিনী ইত্যাদির পুজো। শ্মশান ভৈরব, কাল ভৈরব ও মহাকালের অর্চনার পর অঘোর মন্ত্রে দেহরক্ষা ও দেহবন্ধন করে দুর্গাবীজ উচ্চারণান্তে শ্বেত সর্ষে ছিটিয়ে দিগ বন্ধন করলাম। এবার টেনে নিলাম মৃতদেহটাকে। মৃতদেহ ভালো করে অগুরু চন্দনের প্রলেপ মাখিয়ে তার মুখে একটা এলাচ, লবঙ্গ, কর্পূর, খয়ের ও পান দিয়ে উবুর করে শুয়ে দিলাম। ভালো করে চেপে বসলাম তার পিঠের ওপর। সাধন মন্ত্র জপ করতে লাগলাম। ঘন্টা দুয়েক পর সব নড়ে উঠল। পাশের পাত্রে রাখা কলাই ভাজা ওর মুখে ভরে দিলাম। নারকেলের পাত্রে করে কারণ দিলাম। খাবার পর স্থির হবার বদলে ছটফট করতে লাগলো ব্যাটা। এক সময় আমাকে পিঠ থেকে ফেলে দিয়ে উঠে বসলো। ভয় তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। মরাটা বসে থু থু করে থুতু ফেলতে লাগলো। বসে কিছুক্ষণ থুতু ফেলার পর বলল, থু থু। কি বিচ্ছিরি কলাই মাইরি, কোথা থেকে এনেছেন ঠাকুরমশাই? সাহস পেয়ে বললাম, আমি তো জানি না বাবা, খগেনই জোগাড় করেছে। বিগলিত মুখে মরাটা বলল, খগেনের ঘাড় তো আমি মদ খাবই, তার আগে আপনারও খবর নিতে হবে। সঙ্গে ভালো মন্দ কিছু আছে। সব সাধনার মরার মুখে দেওয়ার জন্যে আমিষ রাখতে হয়। আমার সঙ্গেও ছিল পাঁঠার মাংস আর মাছের চাট। সেগুলো এনে মরাটার হাতে দিতেই বেশ তৃপ্তি সহকারে খেতে লাগলো। খাওয়া শেষ হতেই আমার পিঠে চেপে বসলো। মুখ থুবড়ে পড়লাম আমি। এবার আমি সাধনা করবো ঠাকুরমশাই, এবার আমি সাধনা করব। মরাটা আমার পিঠের ওপর নাচতে লাগলো। একে আতঙ্ক, তারপর আবার পিঠের ওপর একটা মরার নাচানাচি। নিদান গুনতে লাগলাম, আর বাঁচবো না, এই শেষ। মন্ত্রতন্ত্র আর মনে আসছে না। কি যে হবে আমার তা ভেবে পাচ্ছি না। কোন রকমে সাহস সঞ্চয় করে বললাম, ছেড়ে দাও বাবা, হাজার হোক আমি তোমার সাধক, মানে মনিব। মরাটা চিৎকার করে বলল, কে মনিব রে শালা? আমাকে কি তোর চাকর বলে মনে হয়? বেঁচে থাকতে বউয়ের চাকর, মরে যাওয়ার পর তোর চাকর? ঘেন্না ধরে গেছে জীবনে। কেন মরেছি জানিস? ভয়ে ভয়ে বললাম, না। বউয়ের জ্বালায়। খান্ডারনি বউ আমার। ইনকাম করতে পারতাম না বলে কারি কারি বাসন মাজাতো, এত এত কাপড় বারবার কাচাতো। কথায় কথায় বলতো, না পোষায় চলে যা মর্গে, তোর মতো হাজার মিলবে। সহ্য হলো না, ব্যাস। মরাটার কথায় দুঃখ পেলেও সে দুঃখে গললে চলবে না। ওর দুঃখে কাতর হয়ে গেলে সারা জীবন দুঃখ পেতে হবে। একটু তোয়াজ করা দরকার। গলায় মধু ঢেলে বললাম, সবাই রে ভাই, এ দুঃখ সবার। এবার চিৎকার করে উঠল মরাটা, ভাই বলবি না বলছি, ভাই বলবি না। ওই ভাইয়ের জন্যই আমার এই দশা। আমার খেয়ে আর আমার পরে সারের মতো গতর বানিয়েছিল আহাম্মকটা। ভাই মানেই তাই, মায়ের পেটের হতেই আলাদা। এবার চুলের মুঠি ধরলো আমার, এক হ্যাচকা টান মেরে বলল, ভাই আমার নয়, বউয়ের। এ তো দেখছি মুখ খোলাই মুশকিল। যাই বলছি তাতেই রেগে যাচ্ছে। অগত্যা চুপ করেই রইলাম, কিন্তু তাতেও মুশকিল। আমাকে চুপ করে থাকতে দেখে একটা রাম চিমটি কাটলো। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। মরাটা তখন ছলো ছলো চোখে বলল, ঠিক এইভাবে আমাকে চিমটি কাটতো। কেউ বিশ্বাস করতো না, সবাই বলতো আমি মিছে কথা বলছি। ভালো কি তোমার জীবনে কিছুই ছিল না? ভাই বলতে গিয়েই চেপে গেলাম। মরাটা একটু ভেবে নিয়ে খিলখিল করে হাসলো। তারপর বলল, ছিল ছিল, তবে সে বড় লজ্জার, বলতে পারবো না, আমার লজ্জা করে। দু হাতে মুখ ঢাকলো মরাটা।
মনে মনে বললাম, সে আমি বেশ বুঝেছি, এই জন্যেই মার খেতে বউয়ের হাতে রত্ন ছিলেন একখানা। কিন্তু প্রকাশ্যে বললাম, ও যেতে দাও, কত লোকের কত না ব্যাপার থাকে, সব কি ধরতে হয়? আপনি ঠিক বলেছেন স্যার। মরাটা আমাকে চেপে ধরে কাঁদতে লাগলো। তুই তাকারি ছেড়ে সে আপনি বলছে, এটাই অনেক। আমায় স্যারও বলেছে, হাজার হোক স্কুলের পণ্ডিত আমি, MA ব্যাকরণ তীর্থ। রাস্তাঘাটে দেখা হলে ছেলেমেয়েরা পায়ে হাত দিয়ে প্রণাম করে, বাসে সিট ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। কিন্তু স্বপ্নের লুচি বেশিক্ষণ ফুলল না। টিকিতে টান পড়তেই বুঝলাম অবস্থা গুরুতর। বেটা বাসি মোড়া আমার টিকিটা ধরে টানতে টানতে বলল, বউ বলেছিল টিকি ধরে ঘোরাবে। তারপরেই আমার চোখের সামনে ভাসতে লাগলো সেই দৃশ্য। টিকি ধরে পাইল পাইল করে ঘোরানো হচ্ছে আমাকে। এইভাবে চললে আর বাঁচবো না। সব সাধনা করতে এসে সব হয়ে যেতে হবে দেখছি। ছেলেটাকে একবার ডাকবো ভাবলাম, কিছু করতে পারুক না পারুক, অত্যাচারে কিছুটা অন্তত ভাগ তো নিতে পারবে। কিন্তু না, তাকে ডাকলাম না। তার চেয়ে খগেনকে ডাকাই ঠিক হবে। খগেনের এ বিষয়ে অভিজ্ঞতা আছে। ওহে উত্তর সাধক, খগেনকে একটু ডেকে দাও। চিৎকার করে বললাম। কিছুক্ষণের মধ্যেই খগেন এসে হাজির হলো। তবে এইসব কাণ্ড কারখানা দেখে ভরকে গেল সে। আফসোস করতে করতে বলল, না এলেই ভালো হতো পণ্ডিত মশাই, এমনিতেই সকাল হতে শরীরটা ঠিক নেই। যা ভালো হয় কর ভূত বাবা, আমি চললাম। খগেন পালিয়ে যেতে উদ্যত হতে গেলেই গালে পড়ল 82 শিক্ষার চর। মরাটা দাঁত কিরমির করে বলল, ভালো হয় মানে? মরার পরেও শান্তি দিলি না, আর তোর ভালো হবে? কেন তুলে আনলি বল? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। সামান্য কটা টাকার জন্য এসব করেছি। পণ্ডিত মশাইয়ের 5 মাস খাটি, গরিব মানুষ আমি। হাত জোর করে অনুনয় বিনয় করতে লাগলো খগেন। বেটা যে এত নেমোঘারাম তা আমি জানতাম না। ইচ্ছে করছিল খড়ম পেটা করবার, কিন্তু পরিস্থিতি বিরূপ হওয়ায় মনের রাগ মনেই চেপে রাখলাম। মরাটা কিন্তু বেয়াত করল না। ও খগেনের কান ধরে টানতে লাগলো, কিছুটা ব্যথায় আর কিছুটা কানের মায়াতে ভেউ ভেউ করে কেঁদে উঠল খগেন। পণ্ডিত মশাই গো, আপনার পাল্লায় পড়ে জানটা বোধ হয়ে গেল। হায় অদেষ্ট, বউয়ের আমার মাছ মাংস সব বন্ধ হয়ে গেল। ওগো, তিনু শাকরাকে যে শাখা পাতা গড়াতে দিয়েছি গো। খগেনের কান্নাতে বিরক্ত হয়ে গেলাম। বললাম, আমার পাল্লাতে পড়ে জান গেল মানে কি? জান কি আমারই থাকবে? তুই মরলে তোর বউয়ের শাখা পাতা পড়ে আমি বেড়াবো রে হার বজ্জাত। ভূতটা খিলখিল করে হেসে বলল, সে জন্যই রে, তুই মরলে তো আর শাকচুন্নি হবি না, হবি তো ব্রহ্মদৈত্যী। বেল গাছে বসে থাকবি আর গুরুক গুরুক করে তামাক খাবি। তখন তোকে আমি আপনি বলে সম্বোধন করব। মরাটার সঙ্গে কথা বলতে বলতেই একটা বুদ্ধি ভেবে নিলাম। খগেনকে ডাকার পর অনেকটাই নিরাপদে আছি আমি। এখন যদি ছেলেটাকে ডেকে নিই, তাহলে দুর্দশা আরও কমবে। ডেকেই নিই ছেলেটাকে। এই বলে ছেলেটাকে ডাক মারলাম। কইয়ে উত্তর সাধক, একবার এসো তো হে। মরাটা তক্ষুনি হেসে বলল, কাউকে ডেকে লাভ নেই রে, ভোর হওয়ার আগেই 3 জনকে নিয়ে যাব আমি। ডাকো ডাকো। আমি তো ভেবেছিলাম যে ভয় পেয়ে আর এদিকে এগাবে না ছেলেটা, কিন্তু না, ছেলেটা বেশ সাহসী। দূরের ঝোপ হতে বেরিয়ে এলো। এসেই ঢিপ করে একটা প্রণাম করে বলল, সব সম্পূর্ণ হয়েছে? আর সব সম্পূর্ণ, জীবনটাই যেতে বসেছে। ওই দেখো সব দেহ। আমি বিক্ষুব্ধ গলায় বললাম। ছেলেটি এগিয়ে গেল মরাটার দিকে। বাঁ হাতে মরাটাকে ধরে ডান হাত দিয়ে ছাড়িয়ে নিল খগেনের কান। ছাড়া পেয়েই এক ছুটে পালালো। সম্ভবত কাছাকাছি কোনো ঝোপে গিয়ে লুকালো। মরাটা রাগত দৃষ্টিতে তাকালো ছেলেটার দিকে। সে দৃষ্টিতে হৃদয় কেঁপে যায়। ছেলেটা কিন্তু ভয় পেল না। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। মরাটা সক্রোধে এগিয়ে এসে ছেলেটার গলা চেপে ধরার চেষ্টা করতে যেতেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে পড়ল। মরাটা মাটিতে পড়ে যেতেই
মরার বুকে হাত রেখে মন্ত্র পড়তে শুরু করলো ছেলেটি। মরাটা আগের মতোই স্থির হয়ে গেল। এই মন্ত্রের কথা আমি শুনেছি আমার গুরুর মুখে। সাবরতন্ত্রের এই মন্ত্র অতি গুহ, কোনো বইয়ে নেই, গুরুর কাছ থেকে শিখতে হয়। এদেশের হাতে গোনা কয়েকজনই জানে এই মন্ত্র। মরাটা স্থির হয়ে যেতেই ছেলেটা বলল, এ দেহ পুড়িয়ে ফেলতে হবে, ব্যবস্থা করুন। আমি যা ভেবেছিলাম তাই হলো। খগেন কাছাকাছি একটা ঝোপে গিয়ে লুকিয়েছিল। কথাটা শুনতেই বেরিয়ে এসে কাঠের জোগাড় করে চিতা তৈরি করলো। তারপরে আমরা তিনজনে দেহখানা পুড়িয়ে স্নান করে ঘরে ফিরে এলাম। সেদিন রক্ষা পেয়েছিলাম একটা প্রাণঘাতী বিপদ থেকে। পরের দিন চলে যেতে চাইলে ওর হাতে কিছু টাকা দিয়ে বললাম, এটা রাখো, রাহা খরচ করবে। তা তোমার নামটাই তো জানা হলো না, কি নাম তোমার আর দেশ? ছেলেটি স্থির নম্র গলায় বলল, আজ্ঞে, নাম শ্রীযুক্ত বগলাচরণ ভট্টাচার্য, আর দেশ মনোহরপুর। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন লেখক সুব্রত মজুমদারের কলমে পদ্মদহের পেট কথার দ্বিতীয় পর্ব, জীবন্ত সব। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।